জুলাই শহীদ দিবসে আজ রাষ্ট্রীয় শোক। অর্ধনমিত রাখা হচ্ছে জাতীয় পতাকা। মসজিদ উপাসনালয়ে হবে বিশেষ দোয়া। ঐক্যের ডাক দিলেন প্রধান উপদেষ্টা। গুলি খাইছে একটা। স্বৈরাচারের বুলেটের সামনে ছাত্র জনতার রুখে দাঁড়ানোর দিন 16 জুলাই। অকুতোভয়ে বাংলাদেশের প্রতীক হয়ে উঠেছিলেন রংপুরের আবু সাঈদ। মাথায় একটা জিনিসের চিন্তা আসছে যে ছেলেটা মারা যাচ্ছে, নিজের শেষ চেষ্টাটা করি। এখানেই আমাদের পুলিশের সাথে ধস্তাধস্তি হয়, তারা লাশ নিয়ে যাবে, আমরা লাশ কোনোভাবে নিয়ে যেতে দেবো না। আমরা চেয়েছিলাম আবু সাঈদের মরদেহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শেষবারের মতো নেওয়া হোক, সেটা নিতে দেওয়া হয়নি। পথিমধ্যে এই মরদেহ আটকে রাখা হয়েছিল অনেকক্ষণ। মার্কিন শুল্ক ইস্যুতে বাড়ছে অস্বস্তি। ঢালাও চীন নির্ভরতা কমানো সহ নানা শর্ত যুক্তরাষ্ট্রের। আগামী সপ্তাহে ফের বৈঠকের সম্ভাবনা। ইনপুট নির্ভরশীলতাটা কমাইতে হবে। কাজে চায়না থেকে কিনে আমি যেটা করছি সেখানে তাদের অরিজিন হিসাবে যে মানদণ্ডটা সেটা বেশি ধরার, মানে ওখানে একটা চায়নাকে এক্সক্লুড করার একটা চেষ্টা এর মধ্যে দিয়ে করা হচ্ছে। টিকা সংকটে স্বাস্থ্য ঝুঁকিতে দেশের লাখো শিশু। অনেক জেলায় নেই সরবরাহ। 2 মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশাবাদ। প্রতিবার আসলেই বলে 1 সপ্তাহ পর যোগাযোগ করুন, যোগাযোগ করলে বলে টিকা নাই। 3-4 সপ্তাহ দেখতেছি কোনোটা কেউ হয়নি। আমার এটা দেওয়ার কথা ছিল মার্চে, কিন্তু এই পর্যন্ত তো আমি কয়েকবার আসার পরে পাচ্ছি না। বাঁধ ভাঙার সপ্তাহ পেরোলেও পানির নিচে ফেনীর অনেক এলাকা। নদী খাল দখলকে দুষছেন স্থানীয়রা। উচ্ছেদ অভিযানের আশ্বাস প্রশাসনের। লক্ষ্মীপুরে মেঘনা নদীতে দিন রাত জাল ফেলেও মিলছে না ইলিশ। হতাশ হাজারো জেলে। প্রতিকূল আবহাওয়া আর নাব্য সংকটই দায়ী বলছে মৎস্য বিভাগ। সরকারি বাহিনী, বেদুইন মিলিশিয়া ও দ্রুজ যোদ্ধাদের ত্রিমুখী লড়াইয়ে রণক্ষেত্র সিরিয়া। 4 দিনের সংঘাতে 2 শতাধিক প্রাণহানি। শুভ সকাল। স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। জুলাই শহীদ দিবস স্মরণে 16 জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। দিনটি স্মরণে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া জুলাই অভ্যুত্থানে শহীদদের জন্য মসজিদ সহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হবে। গত 29 জুন উপদেষ্টা পরিষদের বৈঠকে 16 জুলাইকে সরকার জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেন। গণঅভ্যুত্থান চলাকালে গত বছরের এই দিনে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেরোবির শিক্ষার্থী আবু সাঈদ। শুধু তাই নয়, পুরো দেশ থেকে আসে 6 জনের মৃত্যু সংবাদ। তাই দিনটিকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয়। জুলাইয়ের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশের পথে সবাইকে নিয়ে দৃপ্ত পদভারে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই শহীদ দিবস স্মরণে দেয়া এক বাণীতে তিনি এই অঙ্গীকারের কথা জানান। বলেন, জুলাই শহীদরা স্বপ্ন দেখেছিলেন একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচার মুক্ত নতুন রাষ্ট্র ব্যবস্থার। তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই সুযোগ কাজে লাগাতে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বৈরাচারের শৃঙ্খল থেকে জাতিকে মুক্ত করায় গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা। বলেন, শহীদরা স্বৈরাচার বিরোধী এক মহাকাব্যিক বীরত্ব গাথা রচনা করে গেছেন। বাণীতে ডক্টর ইউনূস বলেন, হতাহত জুলাই যোদ্ধাদের অবদান সমুন্নত রাখতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই তাদের পরিবারের কল্যাণে নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। সব শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন প্রধান উপদেষ্টা। বুলেটের সামনে অপ্রতিরোধ্য এক বাংলাদেশ। 16 জুলাই 2024। অকুতোভয় রাষ্ট্রের প্রতীক হয়ে ওঠেন রংপুরের আবু সাঈদ।
পুলিশের গুলিতে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু একতাবদ্ধ করেছিল গোটা দেশকে। এদিন কঠোর রূপ নেয় কোটা আন্দোলন, শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। ছাত্রলীগের চোখ রাঙানি উপেক্ষা করে শিক্ষার্থীরা ঘুরে দাঁড়ায়। সারা দেশ থেকে পাওয়া যায় 6 জনের মৃত্যুর সংবাদ। মোতায়েন করা হয় বিজিবি, বন্ধ হয় সব শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয় হল, স্থগিত করা হয় এইচএসসি পরীক্ষাও। শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা নিপীড়নের পর 16 জুলাই আরও উত্তপ্ত হয়ে ওঠে কোটা আন্দোলন পরিস্থিতি। দুপুর থেকেই অবরোধ, সংঘর্ষ। সায়েন্স ল্যাব মোড়ে কোটার পক্ষে আন্দোলনকারী এবং ছাত্রলীগের মধ্যে হয় দফায় দফায় সংঘর্ষ। সন্ধ্যা নাগাদ মুখোমুখি অবস্থানে ছিল উভয় পক্ষ। এসব ঘটনায় বিকেলে 2 জন নিহতের কথা জানায় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। নিরাপত্তায় বিজিবি মোতায়েন করা হয় ঢাকা কলেজের সামনে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও চলছিল সংঘর্ষ। গুলিবিদ্ধ হয় 4 শিক্ষার্থী। আহত হয়ে সেদিনই ঢাকা মেডিকেল কলেজে যান 1.5 শতাধিক। কোটা আন্দোলনকারীদের পদচারণা, স্লোগানে মুখরিত হয় কেন্দ্রীয় শহীদ মিনার। ছাত্রলীগের বিরুদ্ধে রুখে দাঁড়ায় আন্দোলনকারীরা। গুলি খাইছে একটা। এদিকে সারা দেশে দিনভর ব্যাপক বিক্ষোভ সংঘর্ষ হয়। চট্টগ্রাম, রংপুর, বরিশালও ছিল উত্তপ্ত। মেলে 6 জনের প্রাণহানির খবর, যার মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যু নাড়িয়ে দেয় সরকার ও প্রশাসনকে বিশ্বাসের ভিত। ক্ষোভ পাল্টে যায় স্ফুলিঙ্গে। বরিশালে সংঘাত চলাকালে হামলার শিকার হয় যমুনা টেলিভিশনের গাড়ি। বগুড়ায় আহত হন ব্যুরোপ্রধান মেহেরুল সুজন। চট্টগ্রামের শিক্ষার্থী পথচারী সহ 3 জন নিহত হন। আহত হয় অর্ধ শতাধিক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে হামলায় আহত হন শতাধিক ছাত্রছাত্রী। সেই তালিকায় ছিলেন 5 সংবাদকর্মীও। এদিন বিকেল 3টায় দেশের প্রত্যেক ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারপরেই সব শিক্ষাঙ্গনে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় ছাত্রলীগ। পরস্পরমুখী অবস্থানে বিরাজ করছিল চরম উত্তেজনা, যার নিরসনে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের ঘোষণা আসে। ওই রাতেই হলচ্যুত করা হয় ছাত্রলীগ নেতাদের, ভাঙচুর করা হয় কক্ষে কক্ষে। এদিন একাত্মতা জানায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। ঘটে পুলিশ ও ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। আন্দোলন করে ইউআইইউ, ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মোহাম্মদপুরে অবরোধ করে ইউল্যাবের শিক্ষার্থীরা। কোটার যৌক্তিক সংস্কার এবং হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয় তারা। এদিকে শান্তিপূর্ণ আন্দোলনে চালানো হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র বিবৃতি দেয়। বিপরীতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় নতুন মাত্রা পেতে পারে সহিংসতা। অন্যদিকে আক্রমণাত্মক বক্তব্য অব্যাহত রাখে আওয়ামী লীগ নেতারাও। কোটা আন্দোলনের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় 10 মিনিট স্কুলের বিনিয়োগ বাতিল করে সরকার। কারণ জানতে চাইলে জুনায়েদ আহমেদ পলক বলেন, বেড়েছে মিথ্যা তথ্য ছড়ানোর প্রবণতা। এদিন কোটা আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে ছাত্রদল। মির্জা ফখরুলও বক্তব্যে তুলে ধরেন সরকারের পৈশাচিক নির্যাতনের কথা। আন্দোলনের মেঘ যে ক্রমান্বয়ে ঘনীভূত হচ্ছিল সেটি আঁচ করতে পেরেছিলেন মন্ত্রীরা। তাই নমনীয়তা নয়, কঠোর অবস্থানে গিয়েছিল সরকার। বিপরীতে জীবন বাজি রেখে দাবি আদায়ে সোচ্চার ছিল শিক্ষার্থীরা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ, যার মৃত্যুর খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। কিন্তু সাঈদ গুলিবিদ্ধ হওয়ার আগে ঠিক কি ঘটেছিল রংপুরে, পরের কাহিনী বা কি, আদ্যপান্ত জানার চেষ্টা করেছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। ক্যামেরায় ছিলেন আলমগীর হোসেন। 16 জুলাই 2024 থমথমে গোটা রংপুর মহানগরী। দুপুর 1:45 জেলা স্কুল মোড় থেকে স্কুল কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে রওনা দেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটের উদ্দেশ্যে। পথে ক্যাপ্টেন ব্যাকোলজি মোড়ে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ, করা হয় লাঠিচার্জ। পুলিশি বাধা পেরিয়ে মিছিল সামনে এগুলে প্রেস ক্লাবের সামনে আবারও আটকায় পুলিশ। বেশ কিছুক্ষণ বাকবিতণ্ডার পর এবারও এগিয়ে যায় মিছিলটি। লালবাগে যুক্ত হয় আবু সাঈদ সহ রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেলের শিক্ষার্থীরা। 1
নং গেটের সামনে পৌঁছানোর পর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা চালায় শিক্ষার্থীরা। লাঠিচার্জের পাশাপাশি টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। এ সময় সাঈদকে বেধড়ক পেটায় পুলিশ। আমার উপর আক্রমণ শুরু করলো, সঙ্গে আমার পাশে একটা ভাই ছিল, তার গেঞ্জি পর্যন্ত ছিঁড়ে ফেলায়। একজনকে কি রকম মারটা মারলো দেখছিলেন তো আপনারা নিচ্ছে। কিছু উচ্ছৃঙ্খল পুলিশ, আওয়ামী লীগ পুলিশ, তারা আমাদের উপর লাঠিচার্জ হঠাৎ করে এবং পেছন থেকে তারা টিয়ার শেল এবং রাবার বুলেট যেটা হয় এবং ফাঁকা গুলিও ছোড়ে। পুলিশের গুলি ও টিয়ার শেলে অন্যরা পিছু হটলেও একাই দাঁড়িয়েছিলেন আবু সাঈদ। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধারে সবার আগে ছুটে যায় RCCI স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আয়ান। 10 হাত দূর থেকে সেই দৃশ্য ক্যামেরায় ধারণ করেন যমুনা টেলিভিশনের ভিডিও সাংবাদিক আলমগীর হোসেন। দুজনই সেদিনের ঘটনার বর্ণনা দেন। ওই জায়গায় যখন আবু সাঈদ 2 হাত তুলে দাঁড়াইছিল তখন আমি আবু সাঈদকে ফোকাস করি। ফোকাস করা মাত্রই প্রায় মিনিট কয়েকের মধ্যেই পুলিশ তখন তাকে গুলি করে। মাথায় একটা জিনিসের চিন্তা আসছে যে ছেলেটা মারা যাচ্ছে, নিজের শেষ চেষ্টাটা করি, ওকে যদি কোনো না কোনোভাবে বাঁচানো যায় কিনা। আমি তখন ওইখান থেকে এখানে দৌড়ায় এসে ভাইকে আগে তুললাম। সহপাঠীরা সাঈদকে নিয়ে প্রথমে যান পার্কের মোড়, সেখান থেকে রিকশায় নেওয়া হয় কৃষি অফিস পর্যন্ত। এরপর অটোরিকশায় হাসপাতালে পৌঁছান তারা। বেলা 3টা 5 সাঈদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই জায়গাটাতে আমরা তখন আবু সাঈদকে, আমি ওই রিকশায় ছিলাম, আবু সাঈদকে তখন আমরা তুললাম আর কি। তোলার পর আবু সাঈদের শরীরের মধ্যে যে অংশটুকু, এই অংশটুকুতে আমি জাস্ট দেখতেছিলাম তার অনেকটা মাংস এখান থেকে উড়ে গেছে আর কি। তাকে দ্রুত কীভাবে নিয়ে যাওয়া যায় সে রাস্তায় কিন্তু কোনো কথা বলেনি, এবং যেটা আমি দেখছি আর কি যে তার চোখে মুখে এবং তার কানে মাথায় রক্তাক্ত একটা অবস্থা। হাসপাতালে আমি প্রথম ঢুকলাম, ঢোকার পরে দেখছি যে এই জায়গায় জরুরি বিভাগে আমার শিক্ষার্থীরা ওই লাশটা নিয়ে দাঁড়িয়ে আছে। শিক্ষার্থীদের চরম আহাজারি, তারা কান্নাকাটি করছে, তাদের কারো বন্ধু, কারো বড় ভাই, কারো ছোট ভাই ওই ঘটনায় তারা একদম মুষড়ে পড়েছে। তখন স্ট্রেচারে করে মরদেহ নিয়েই ক্যাম্পাসের দিকে রওনা দেয় শিক্ষার্থীরা। ডিসির মোড়ে মরদেহ ছিনিয়ে নেয়ার চেষ্টাও করে পুলিশ। প্রথম দফায় ব্যর্থ হলেও ব্যাকোলজি মোড় থেকে মরদেহ ছিনিয়ে নেওয়া হয়। রাত 12টায় মরদেহ নিয়ে সাঈদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় পুলিশের গাড়িবহর। পৌঁছানোর পরপরই দাফনের চেষ্টা চালায় তারা। বিভীষিকাময় সেই রাতের কথা জানালেন ফেসবুক লাইভকারী শিক্ষার্থী ও শিক্ষক। ক্যাপ্টেন বেকোলজির সামনে এখানেই আমাদের পুলিশের সাথে ধস্তাধস্তি হয়, তারা লাশ নিয়ে যাবে, আমরা লাশ কোনোভাবেই নিয়ে যেতে দেবো না। এইখানে এক পর্যায়ে আমাদের পুরো গায়েও হাত তোলা হয়, বিভিন্নভাবে হাত পা তোলা হয়। গাড়ি নিয়ে আসে আমাদের এখানে গাড়ি দিয়ে ব্লক করে দেওয়া হয় এবং গাড়িতে লাশ তুলে নেওয়া হয়। আমরা চেয়েছিলাম ইংরেজি বিভাগের ভাড়া করা অ্যাম্বুলেন্সে করে যেতে, সেটাতে যেতে দেওয়া হয়নি। আমরা চেয়েছিলাম আবু সাঈদের মরদেহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শেষবারের মতো নেওয়া হোক, সেটা নিতে দেওয়া হয়নি। পথিমধ্যে এই মরদেহ আটকে রাখা হয়েছিল অনেকক্ষণ। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় সাঈদের শরীর। ক্ষত বিক্ষত সেই মরদেহের গোসল যারা করিয়েছিলেন তাদেরও একই বক্তব্য, যা মিলে যায় ময়নাতদন্তকারী চিকিৎসকের সাথে। মাথায় এইখানে গর্ত একটা রোগ ঢুকার মতো, আর এখান থেকে এই পর্যন্ত এই ছোট ছোট গুলির অসংখ্য গুলি, মাল্টিপল প্লেট শরীরের বিভিন্ন অংশে ঢুকে তার ইন্টারনাল হেমোরেজ হয়েছে এবং স্ট্রাকচার ড্যামেজ করেছে, যার কারণে আবু সাঈদের মৃত্যু হয়েছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর খবর ছড়ানোর পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন মাত্রা পায়। বীরত্বের মহাকাব্যের মহানায়ক শহীদ আবু সাঈদ যে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে জীবন দান করেছিলেন, সেই স্বপ্ন কবে বাস্তবায়ন হবে, এই প্রশ্ন এখন সবার। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, বাবনপুর, রংপুর। এদিকে শহীদ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার বাবা মায়ের সাথে কথা বলেছে যমুনা টেলিভিশন। হত্যা মামলার দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের কণ্ঠে। এখনও বৈষম্য দূর করার প্রক্রিয়া শুরু না হওয়ায় শঙ্কিত গর্ভধারিণী মনোয়ারা বেগম। আমার ছেলে যে জীবনটা দিল, আমার ছেলে ছেড়ে যান স্বপ্নটা পড়ে আমার ছেলে পাশ মাধ্যমিক যান সরকার দেখে, পোক্কার হোক ভিসি হোক, যাই অপরাধী তাই অপরাধী। এটা আমি চাইছি যে নির্দিষ্ট যারা অপরাধী তার বিচার হোক।
রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করছেন জুলাই যোদ্ধারা, রয়েছেন তার প্রিয় শিক্ষাঙ্গন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাও। বাকিটা জানাচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, আপনার কাছে জানতে চাই, বেরোবির শিক্ষক শিক্ষার্থীরা কি বলছেন? আজ জুলাই শহীদ দিবসে এলাকার সার্বিক চিত্র কি দেখছেন, একটু জানাবেন। যদি আপনাকে একটু প্রথমে বলি যে ফজর নামাজের পর থেকে কিন্তু শহীদ আবু সাইদের যে কবর, সেই কবরটি জিয়ারত করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কিছুক্ষণ আগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ অন্যান্য যারা শিক্ষার্থী এবং শিক্ষক আছেন তারা এসেছেন, তারা কবর জিয়ারত করেছেন। এবং এখানে কিছুক্ষণ আগে যে জুলাই যারা বিপ্লবী আছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক, আমরা দেখেছি তারা লাল শোক তারা বলছেন এবং লাল পাঞ্জাবি তারা পড়েছেন এবং তারা এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন। এবং সেই স্লোগানের মধ্যে বেশ কয়েকটি কথা এসেছে যে জুলাই ঘোষণা দিতে হবে, লও লও সালাম শহীদের উদ্দেশ্য করেন। এবং আমরা একটুখানি কথা বলতে চাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি আছেন, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন আবু সাইদ। আমি আপনার কাছে একটু জানতে চাই যে পরিবারের খুবই অসন্তোষ আছে, দেশবাসীর অসন্তোষ আছে, জুলাই বিপ্লবীদের অসন্তোষ আছে। এই বিচার কার্যক্রমটি এখনো ঠিক সেভাবে দৃশ্যমান হয়নি। আপনি তো এই বিশ্ববিদ্যালয়ের একজন কর্তা, আপনি কি বলবেন আজকের দিনে? ধন্যবাদ। আমরা প্রথমে আবু সাইদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর জন্য আমরা আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার কবর জিয়ারত এবং দোয়া করতে এসেছি। এবং আমরা পরিবারের সাথে কথা বলেছি, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনও আমরা কঠোরভাবে আমরা দৃষ্টি আকর্ষণ করছি শহীদ আবু সাইদের প্রথম মৃত্যুবার্ষিকী শাহাদতবার্ষিকী হিসেবে আমরা যেন তার হত্যাকারীদের বিচার, যেহেতু প্রসিকিউশন অলরেডি আমাদের ডিক্লারেশন দিয়েছে 30 জন আসামি হয়েছে, অ্যাটলিস্ট 30 জনকে যেন যথাযথভাবে আইনের প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করা হয়। এটাই আমাদের পরিবার এবং প্রশাসনের পক্ষে দাবি, জোর দাবি। আমরা পরিবারের সাথে যখন কথা বলেছিলাম তারা যেটি বলবার চেষ্টা করছেন যে এই ঘটনার যারা ক্ষেত্র তৈরি করেছে এবং একই সাথে যারা নেপথ্যে ছিল তাদেরও এখানে বিচারের আওতায় আনতে হবে। কোনোভাবেই যেন কোনো আইনের ফাঁক গলিয়ে যেন কোনো যারা এর সাথে জড়িত তারা যেন কোনোভাবে পার না পেয়ে যান, সেই বিষয়টি হবে। এবং যে জুলাই বিপ্লবী যারা এখানে এসেছেন তারা সবাই যে লাল জামা পরেছেন এবং এই লাল শোকের মাধ্যমে তারা বারবার যেটা বলবার চেষ্টা করছেন যে এখান থেকে যে তাদের একটাই দাবি, সেটি হচ্ছে যে বিচার করতে হবে, সংস্কার করতে হবে এবং সংবিধান সংস্কারের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে এই বাংলাদেশকে আবার তুলে দিতে হবে, এই কথা তারা এখানে বলছেন। সোহার, মাজহার, আপনাকে অনেক ধন্যবাদ। বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম 1 বছর আগে ঠিক এই দিনই মুরাদপুরে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এই ছাত্রদল নেতা। লক্ষ্য ছিল শিক্ষক হবেন, বোনদের বানাবেন ডাক্তার। সন্তানের অধরা সেই স্বপ্নের কথা ভেবে আজও কাঁদেন মা বাবা। দেশের জন্য জীবন উৎসর্গের কথা প্রায় বলতেন ওয়াসিম আকরাম। একদিন সেটাই সত্যি হয়ে যাবে ভাবেননি পরিবারের সদস্যরা। না যেতে বারণ করলাম, আম্মু বলতো এখানে গেলে যদি আমি রাজপথে শহীদ হতে পারি আমি দেশের জন্য শহীদ হব। আম্মু মৃত্যুর 6 ঘন্টা আগে ফেসবুকে পোস্ট করছিল যে সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার প্রাণের সংগঠন, আমি এই পরিচয়ে শহীদ হব। ওয়াসিমের বাড়ি কক্সবাজারের পেকুয়ায় দক্ষিণ মেহেরনামা বাজার পাড়ায়। তারা 2 ভাই 3 বোন। বাবা প্রবাসী হওয়ায় বোনদের ঘুরতে নিয়ে যেতেন ওয়াসিম। তার স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার এবং বোনদের ডাক্তার বানানোর। মা বাবার কাছে সব আজ স্মৃতি। শিক্ষক হব, লেখানোর ছোট বন্ধু আছে, ওদেরও লেখাপড়া করাইতে হয়ে লেখাপড়া করাই দিয়ে ওদেরও মানে ডাক্তার বানাই আমি আশা আসছে। ন্যায্য অধিকার আদায় করতে যে আমাদের ছেলেটা সন্ত্রাসী গুলিতে আমার ছেলেটা নিহত হয়। বাংলাদেশ যত 1800-1900 প্লাস হবে অতগুলা শহীদের আমি সব শহীদের আমার সুষ্ঠু বিচার তদন্ত করে আমি বিচার চাই। চট্টগ্রাম কলেজে সমাজবিজ্ঞান স্নাতক 3য় বর্ষের শিক্ষার্থী ওয়াসিম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। থাকতেন চকবাজারের মেসে। আন্দোলন সংগ্রামে থাকতেন প্রথম সারিতে। ভারতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ শেষে চট্টগ্রামে ফিরেই ঝাঁপিয়ে পড়েন বৈষম্য বিরোধী আন্দোলনে। পাঠ্যপুস্তকে এবং জুলাই আগস্টের যেই স্মৃতিচারণ সেখানে শহীদ ওয়াসিমের নাম নাই। আমরা যে বৈষম্য নিরীক্ষণ দাবিতে আন্দোলন করেছি সবার সাথে সমান আচরণ করুক। বিএনপির একনিষ্ঠ কর্মী হিসেবে শহীদ ওয়াসিমকে আজীবন স্মরণ করবে। শহীদ ওয়াসিম শুধুমাত্র একটি নাম নয়, একটি অগ্নিশিখা, সংগ্রামের প্রতীক। তার যাতে যোগ্য মর্যাদা দেওয়া হয়, সেই রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো তো উপেক্ষিত, প্রচার তো উপেক্ষিত, এটা যাতে না হয়।
2024 সালের 16 জুলাই চট্টগ্রামের মুরাদপুরে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ওয়াসিম। বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রাম বিভাগে প্রথম শহীদ তিনি। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। গণঅভ্যুত্থানের পর নির্বাচন কমিশনকে দলীয়করণ করা হয়েছে, এই অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। মঙ্গলবার রাতে বরিশালে নগর ভবনের সামনে অনুষ্ঠিত পথসভায় এ দাবি করেন তারা। পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 5 আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার লক্ষ্য সংসদ ভবন। এ সময় বাংলাদেশকে চাঁদাবাজ, সন্ত্রাস ও বৈষম্য মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম গোপালগঞ্জের পথসভায় সবাইকে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানান। দেশ গড়তে জুলাই পদযাত্রা আরম্ভ করছি, আপনারা মনোলেখা দোয়া করবেন। একজন নির্বাচন কমিশনার বিরোধিতার কারণে শাপলাকে প্রতীক হিসাবে বরাদ্দ দিতে গড়িমসি করছে। আমরা যাব ফ্যাসিস্টের আস্তানা গোপালগঞ্জে। আপনাদের সবাইকে মার্চ টু গোপালগঞ্জের আমন্ত্রণ জানিয়ে রাখলাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে বাড়ছে অস্বস্তি। দফায় দফায় হচ্ছে বৈঠক, কিন্তু সহনীয় শুল্ক হার নির্ধারণে পাওয়া যায়নি আশ্বাস। প্রশ্ন, কোন ইস্যুতে আটকে আছে আলোচনা? মূল শর্ত কমাতে হবে চীন নির্ভরতা, ভ্যালু এডিশন লাগবে 40%, ব্যবসায়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। শ্রম ইস্যুতেও আনতে হবে সংস্কার। ভিয়েতনাম কিভাবে বেশি সুবিধা পেল তা নিয়েও চলছে চর্চা। পণ্য রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কারোপ নিয়ে তোলপাড় পুরো বিশ্ব। দুশ্চিন্তায় বাংলাদেশ, কারণ ওই দেশে পণ্য রপ্তানির জন্য গুনতে হবে বাড়তি 35% শুল্ক। কিভাবে এই শুল্ক হার কমিয়ে আনা যায় তা নিয়ে দুই দেশের মধ্যে চলছে আলোচনা, কিন্তু যুক্তরাষ্ট্রের দেয়া কয়েকটি শর্তের কারণে আলোচনায় যেন ছন্দপতন। বিশ্লেষকদের মতে বাণিজ্যে চীন নির্ভরতা কমিয়ে আনার পক্ষে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে রুলস অফ অরিজিন এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংশোধন, সরকারি ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা, ভর্তুকি কমিয়ে আনতেও শর্ত দেয় যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর ইউএসটিআর। ডোমেস্টিক ভ্যালু এডিশন 40% বা তার বেশি হইতে হবে। দ্বিতীয় হলো তথ্য প্রযুক্তি বিষয়ে, আর তৃতীয় হচ্ছে লেবার কন্ডিশনের। এই 3 জায়গায় নাকি এখনো মীমাংসা হয়নি। পাবলিক প্রকিউরমেন্ট, করাপশন, ভর্তুকি, এইগুলো বিভিন্ন বিষয় ওখানে তারা তুলেছে। আলোচনার বিষয় এখন চীন নির্ভরতা কি কমিয়ে আনতে পারবে বাংলাদেশ? তাদের পক্ষ থেকেও আছে পাল্টা হুমকি। চায়নার ইনপুট নির্ভরশীলতাটা কমাইতে হবে। কাজে চায়না থেকে কিনে আমি যেটা করছি সেখানে তাদের অরিজিন হিসাবে যে মানদণ্ডটা সেটা বেশি ধরার, মানে ওখানে একটা চায়নাকে এক্সক্লুড করার একটা চেষ্টা এর মধ্যে দিয়ে করা হচ্ছে। চায়নাও তো একটা বার্তা দিয়েছে যে আমাদেরকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করার জন্য যদি আমাদের ব্যবসাকে কোনো রকম আঘাত করা হয় তাহলে আমরাও কিন্তু পাল্টা ব্যবস্থা নেব। দর কষাকষিতে এগিয়ে গেছে প্রতিযোগী দেশ ভিয়েতনাম। প্রশ্ন হচ্ছে, চীন নির্ভরতা বাদ দেবার শর্ত কিভাবে পাশ কাটালো এই দেশ? সেই কৌশলে কেন পিছিয়ে গেল বাংলাদেশ? ভিয়েতনামের দুটো রেট আছে, কিন্তু একটা হলো 20% আর একটা হচ্ছে 40, যেটা ট্রান্সশিপমেন্টের জন্য। এখানে আমরা কেন ওই মাল্টিপল রেটও যেতে পারছি না? যে ঠিক আছে, যেগুলো আমাদের 40% বেশি, আপনার নিটওয়্যার, ডেনিম, অনেক ওভেনও যেখানে 40% বেশি ভ্যালু এডিশন, সেখানে কেন 35% শুল্ক হবে? শেষ পর্যন্ত প্রতিযোগী দেশের শুল্ক যদি বাংলাদেশের চেয়ে কম হয় তাহলে উৎপাদন ধরে রাখা কঠিন হবে। আমাদের একটা জিনিসই মাথায় রাখতে হবে, যেন আমাদের ট্যাক্সেশন রেটটা যেন আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কাছাকাছি থাকে, তাহলে আমাদের জন্য অনেকাংশে সুবিধা হবে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে হতে পারে শুল্ক ইস্যুতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বৈঠক। 1 আগস্ট থেকে কার্যকর হবে নতুন শুল্ক হার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। শিশু স্বাস্থ্যের সুরক্ষা কবচ টিকা, কিন্তু দেশের অনেক জেলাতেই দেখা দিয়েছে টিকার ঘাটতি। সরবরাহ না থাকায় কারো কারো ডোজ হচ্ছে অনিয়মিত, কোথাও কোথাও নেই টিকা কার্ডও। এই অবস্থায় মারাত্মক সব রোগের ঝুঁকিতে দেশের লাখো শিশু। আগামী 2 মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছে স্বাস্থ্য বিভাগ।
ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার সহ মারাত্মক 5টি রোগ প্রতিরোধে শিশুদেরকে দেয়া হয় পেন্টাভ্যালেন্ট টিকা। এর ডোজ 3টি, কিন্তু দেশের অনেক উপজেলায় নেই গুরুত্বপূর্ণ এই টিকা। এছাড়াও যক্ষ্মা, হাম ও রুবেলা, হিমোফিলিস, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস এবং মুখে খাওয়ার পোলিও টিকারও ঘাটতি আছে অনেক কেন্দ্রে। কুমিল্লা, বাগেরহাট, চাঁদপুর, মুন্সিগঞ্জ সহ অনেক জেলায় চলছে সংকট। শিশুদের টিকা দিতে গিয়ে ফেরত যাচ্ছেন অভিভাবকেরা। একটির সংকট কাটতে না কাটতেই শুরু হয় অন্য টিকার ঘাটতি। প্রতিবার আসলেই বলে 1 সপ্তাহ পর যোগাযোগ করুন, যোগাযোগ করলে বলে টিকা নাই। তাহলে আমরা কি করব? বাবুকে নিয়ে কোথায় যাব? 3-4 সপ্তাহ যাইতেছি, কোনো টাকা হয় না। আমার এটা দেওয়ার কথা ছিল মার্চে, কিন্তু এই পর্যন্ত তো আমি কয়েকবার আসার পরে পাচ্ছি না। 55 দিনে এত টিকা দিচ্ছে মাতৃ সদনে, আবার বলছে আপনি এই বুঝবার আসলে এই বুঝবার আসি বলছে আবার টিকা নেই। 1979 সালে শুরুর পর স্বাস্থ্য বিভাগের সবচেয়ে সফল কর্মসূচি ইপিআই। টিকার জন্য বড় কয়েকটি রোগ থেকে রক্ষা পাচ্ছে শিশুরা। 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যু কমাতে বড় ভূমিকা রাখছে ইপিআই কর্মসূচি, কিন্তু টিকা সংকট ঝুঁকিতে ফেলছে লাখো শিশুর জীবন। ডিজি অফিস এবং ইপিআই হেডকোয়ার্টারে আমাদের চাহিদা পাঠানো হয়েছে, তাদের সাথে সবসময় আমাদের যোগাযোগ আছে এবং আশা করি যখন তারা এই টিকাগুলো আমাদের দিবে এবং আমরা তখন এই সংকট থাকবে না। পেন্টাভ্যালেন্ট এবং পিসিভি টিকার ইস্যু ক্রাইসিস চলছে। প্রায় সেন্টারে টিকাগুলো নেই, কিছু কিছু সেন্টারে আছে। সারা বাংলাদেশের একটা সমস্যা। সময় মতো টিকা পেলে ওই টিকার যেমন একটা এফিকেসি থাকে, 1 বছর পর গেলে হয়তো টিকার ওরকম এফিকেসি থাকে না। শুধু টিকা নয়, সংকট টিকার কার্ডেও। অনেক কেন্দ্রে সরবরাহ নেই কার্ড। আবার টিকাকর্মীদের আন্দোলনের কারণে টিকা দেওয়ার তথ্য পাঠানো হচ্ছে না অধিদপ্তরে, ফলে টিকাদানের সঠিক তথ্য পাচ্ছে না সরকার। শিশু কার্ড আজকে 1 বছর থেকে নেই, ভ্যাকসিন ক্যারিয়ার এগুলোও নেই। অর্থ সংকটে এবছর সময়মতো টিকা কিনতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। সম্প্রতি বরাদ্দ মিললেও সে টিকা কিনতে লাগবে মাস 2 আন্তর্জাতিক বাজার থেকে টিকা ক্রয়ের সামর্থ্য আমাদের কিন্তু রাষ্ট্রীয়ভাবে গড়ে ওঠেনি, সেজন্য আমরা এটা নির্ভরশীল। এবং এর ফলে যে 11টা টিকার ক্ষেত্রে প্রকিউরমেন্ট সাইকেলগুলো অনেক সময় সিনক্রোনাইজ করে না, মাঝে মাঝে 1 মাস বা 2 মাস 3 মাসের গ্যাপ হচ্ছে। এটা আমরা চেষ্টা করছি এটা অ্যাড্রেস করার, যেন এই মাঝখানে গ্যাপটা না হয়। দেশে প্রতি বছর প্রায় 40 লাখ শিশুর জন্ম হয়। তাদের স্বাস্থ্য সুরক্ষায় জন্মের পর থেকে 18 মাস পর্যন্ত 8 ধরনের টিকা পায় শিশুরা। উদ্দেশ্য 11টি মারাত্মক রোগ প্রতিরোধ। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে 7 দিন পেরিয়েছে। পরশুরামে উপজেলায় দ্রুত পানি নামলেও ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বেশিরভাগ স্থান জলাবদ্ধ। এর জন্য নদী খাল দখলকে দুষছেন বাসিন্দারা। একই কারণে ডুবেছে ফেনী শহরও। জেলা প্রশাসন জানিয়েছে নদী খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হবে। এই দৃশ্য ফেনীর উত্তরাঞ্চলের। বৃষ্টি থেকেও ভারতের উজানের পানিতে তলিয়েছে গ্রামের পর গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি, মৎস্য, সড়ক ও বিভিন্ন অবকাঠামোর। 20টা বাগনার পানি এখানে আইছে, এখন যাইতে 2টা ব্রিজ দিয়ে যাইতেছে, একটা ব্রিজ ছোট আর একটা ব্রিজ বড়, যার কারণে পানি নিষ্কাশনের লেট হচ্ছে। চলা বা থাকার বড় অসুবিধা গেছে, পানি নামতেছে না। রাস্তা যদি আরো উঁচু হইতো তাহলে এরকম আমরা আর ভোগান্তি হইতো না পানির। বাঁধ ভাঙ্গার সপ্তাহ পার হওয়ার পরও জেলার বিভিন্ন স্থানে তৈরি হয়ে আছে জলাবদ্ধতা, পানির নিচে ফসলি জমি। এমন পরিস্থিতির জন্য নদী খাল দখলকারীদের দায়ী করছেন ক্ষতিগ্রস্তরা। বিভিন্ন ময়লা আবর্জনা এবং কি বিভিন্ন বাঁধের কারণে পানিগুলো এদিক থেকে যাওয়ার সময় বাধা পড়ে। জমিনে হাল চাষ করছি ধান টান লাগানোর জন্য, আপনার জ্বালাবিটা করছি, চাষ করছিলাম, এখন জ্বালাবিটাতে আপনার সবগুলো নষ্ট হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের কাছে বিনোদন নিবেদন, আমাদের খালটা যেন অতি শিগগিরই খনন করা হয়। গত 8 জুলাই শহরের বেশিরভাগ এলাকাও ডুবেছে কয়েক ঘন্টার বৃষ্টিতে। ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে অপূরণীয়। এর জন্য পৌরসভার অব্যবস্থাপনা ও শহরের খাজা আহমেদ লেক, পাগলিছড়া খাল, দমদমা খাল দখলকে প্রধান কারণ বলছে পৌরবাসী। পৌরসভা বলেন বা অন্য কোনো কর্তৃপক্ষ বলেন, কারোই নজর থাকে না, সারা বছর নজর থাকে না। একটা সময় এসে নজর হয় যখন দেখা যায় পানি জলবদ্ধতা তৈরি হয়েছে, শহর ডুবে গেছে। মানুষ কষ্টে আছে, খালগুলো দখল করে রেখেছে সব সরকারি। আপনার শুধু খাল আপনার ক্লিয়ার কেউ করে না। খাল ক্লিয়ার না করার কারণে পানিগুলো এভাবে হুট করে বাড়ি যায়।
নদী খাল দখল হয়ে যাওয়ায় জলাবদ্ধতা দীর্ঘায়িত হওয়ার কথা স্বীকার করলেন জেলা প্রশাসনের কর্মকর্তা। বললেন খুব শিগগিরই উচ্ছেদ অভিযান শুরু হবে। নদী খাল বিলে কিছু অবৈধ স্থাপনা আছে, এগুলো আমরা অপসারণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শীঘ্রই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে, যেন পানি নিষ্কাশনের পথটি সহজ থাকে এবং সহজে পানিটা নেমে যেতে পারে। নদী খাল দখলমুক্ত করতে অতীতের মতো লোক দেখানো উচ্ছেদ নয়, জলধার ঠিক রাখতে কার্যকরী পদক্ষেপ চায় ভুক্তভোগীরা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। শরীয়তপুর পৌরসভা গঠনের প্রায় 3 দশক কেটে গেলেও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। ফলে পৌরসভার পৌরবাসীর ঘর থেকে শুরু করে বাজার, হাসপাতাল সর্বত্র ছড়ানো ময়লার স্তূপ। নির্দিষ্ট স্থান না থাকায় বাধ্য হয়ে খালি ফেলতে হচ্ছে আবর্জনা। শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার বুক চিরে বয়ে চলেছে মহেশ্বর খাল। তবে দীর্ঘদিনের দখল দূষণে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। 1997 সালে গঠিত হয় পৌরসভাটি। দীর্ঘ 28 বছর ধরে এভাবেই পৌরসভার মধ্য দিয়ে বয়ে যাওয়া খালের মধ্যে ফেলা হচ্ছে শহরের যাবতীয় আবর্জনা। শুধু তাই নয়, হাসপাতাল ও ক্লিনিকের সব ধরনের বর্জ্য পড়ছে এই খালে। ময়লা ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় এই খালে ময়লা ফেলতে বাধ্য হন বলে দাবি এলাকাবাসীর। একই জায়গা রুগীদের বসার জায়গা, মসজিদ, আমাদের চলাফেরার জায়গা, এই জায়গায় বর্জ্য ফালাচ্ছে এবং এখানে পুরাচ্ছে, তাহলে কতটুকু জীবাণু ছড়াচ্ছে। নির্দিষ্ট জায়গা না থাকার কারণে আমরা ক্লিনিকের ময়লাগুলো আমরা নির্দিষ্ট ভাগ করে আমাদের যেগুলো পোড়ানোর প্রয়োজন সেগুলো পোড়ে ফেলি, আর যেগুলো কবর দেওয়া যায় সেগুলো আমরা মাটি চাপা দিয়ে কবর দিয়ে ব্যবস্থা করে থাকি। যত বাজারের দোকানদার আছে এই সব ময়লা তাদের, এই যে এই প্লাস্টিক যেখানে যা আছে সবই আমরা এটা বহন করি, এই মানে ফেলাই দিই খালে, এই খালেই আমাকে দিয়ে ফেলায়। ব্যবসায়ীরা বলছেন দুর্গন্ধে অনেক ক্রেতারা এসে ফিরে যাচ্ছেন খালের পাশের দোকানগুলো থেকে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। যত বাজারের ময়লা আছে সম্পূর্ণ ময়লা অনেক পরিত্যক্ত হয়, আর এই পরিত্যক্ত হওয়ার কারণে আশেপাশে যে সমস্ত দোকানদার তারও সমস্যা আছে এবং বাজারের ব্যবসায়ীর সমস্যা আছে এবং আশেপাশের লোকজন ওই গন্ধে ঢুকতে পারে না। দুর্গন্ধের জন্য আমার এখানে কাস্টমার আসলেও থাকে না, চলে যায়। আমাদের তো পৌরসভার মধ্যে এরকম কোনো আমার জায়গা দেয়নি যে আবর্জনা ফালানোর জন্য। যদি আমাদের ড্রাম দিত কিংবা একটা আজপত্র দিত তাহলে আমরা ওখানে ফালাইতে পারতাম। দ্রুত সময়ের মধ্যেই এই সমস্যা নিরসনে ডাম্পিং ইয়ার্ড করার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। আমরা চেষ্টা করছি এই ময়লা ব্যবস্থাপনা নিয়ে ডাম্পিং স্টেশন তৈরি করার জন্য আমরা কার্যক্রম শুরু করেছি। আমরা ইতিমধ্যে একটি স্থান নির্ধারণ করেছি, সেই নির্ধারিত স্থান নিয়ে আমরা ফিজিবিলিটি করেছি, আমরা নিজেরাই গিয়েছি। 2.27 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে খ শ্রেণীর ভেদরগঞ্জ পৌরসভায় বসবাস প্রায় 20,000 মানুষের। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। লক্ষ্মীপুরের মেঘনা নদীতে দিন রাত জাল ফেলেও ইলিশ পাচ্ছে না জেলেরা। এতে হতাশ হাজার হাজার জেলে। ঘাটগুলোয় ইলিশ না থাকায় অলস সময় কাটাচ্ছেন আড়তদাররা। এই অবস্থার জন্য আবহাওয়ার প্রতিকূলতা এবং নাব্য সংকটকে দুষছে মৎস্য বিভাগ। কয়েক বছর আগেও বর্ষা মৌসুমের শুরু থেকেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ত। সেই দিন বদলেছে। ভরা মৌসুমেও মেঘনায় দেখা মিলছে না রূপালী ঝিলিক। জাল ফেলে দিনভর অপেক্ষার পর প্রায় খালি হাতেই ফিরতে হচ্ছে লক্ষ্মীপুরের জেলেদের। রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর 100 কিলোমিটার এলাকা জুড়ে ইলিশের অভয়াশ্রম। বছরে কয়েক দফা নিষেধাজ্ঞার পর ইলিশ শিকারের জন্য এই সময়ের অপেক্ষায় থাকেন মৎস্যজীবীরা। কিন্তু সারাদিন জাল টেনেও ধরা পড়ছে না মাছ। রোজগার কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম অবস্থা জেলে পরিবারগুলোর। কোনো মাছই নাই, কোনো সাগর হুদা, খাও দিলি জাল হুদা ওঠে, খাও দিলি জাল হুদা ওঠে। এক সপ্তাহ খরচা 30,000 40,000 হয়, মাছ 20,000 15,000 16,000 এইরকম বেচা কিনে হয়। প্রত্যেক বছর যে পরিমাণ মাছ থাকে এই বছর ওই পরিমাণ কোনো মাছে নাই। এই বছর দাম 2 গুণ থেকে 3 গুণ। ভরা মৌসুমে ইলিশের আকাল বিপাকে ফেলেছে আড়তদারদের। মাছে নেই নদীতে, জাল্লারা যায়, কেউ 500 টাকা বেচে, কেউ 700 টাকা বেচে, 1,000 টাকা তেল দিয়ে যায়। পোষে না, বাগি নাই, যোগী নাই। সাগরের মাছ কম, আমাকেও পোষে না। 1 কেজি মাছের দাম 250 2500। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া ও নাব্য সংকটের কারণে নদীতে ইলিশের বিচরণ কমেছে। সঠিক সময় বর্ষা না আসা, তারপরে আমার নদীর একটা ড্রেজিং একটা বিষয় আছে, বিভিন্ন জায়গায় নদীগুলো ভরাট হয়ে গেছে। মাছ যে সাগর থেকে উঠে আসবে
সেটার মানে চলাচলের ক্ষেত্রে বাধাগ্রস্ত একটা সমস্যা আছে, জলবায়ুতে পরিবর্তন আছে, নানাবিধ কারণে আমরা দেখি যে আসলে এই জুন জুলাইতে আসলে মাছের পরিমাণটা কম থাকে। লক্ষ্মীপুর জেলায় প্রায় 60,000 নিবন্ধিত জেলে রয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। 6 মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি শুরু হয়েছে। পাঠানো হচ্ছে ম্যাঙ্গো জুস। সীমান্তের ওপারে পরীক্ষাগার না থাকায় আটকা পণ্য পাঠানোর কার্যক্রম বাতিল করা হয়েছে। বিল অফ এন্ট্রি রাইস ব্র্যান্ড তেল রপ্তানি নিয়েও বিড়ম্বনায় ব্যবসায়ীরা। সর্বশেষ গত 16 জানুয়ারি হিলি স্থলবন্দর দিয়ে অপরিশোধিত রাইস ব্র্যান্ড তেল রফতানি হয় ভারতে। এরপর 25% রেগুলেটরি ট্যাক্স আরোপে এই তেলের রফতানি বন্ধ হয়ে যায়। সম্প্রতি 11,650 কেজি ম্যাঙ্গো জুস ভারতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে 4টি চালান পাঠানো হয়েছে। 6 মাস পর রফতানি বাণিজ্য শুরু হওয়াতে আশার আলো দেখছেন বন্দর সংশ্লিষ্টরা। একটা বন্দর এবং কাস্টমস এখানে অনেক দিন ধরে ধরেন রপ্তানি ছিল না, হঠাৎ করে রপ্তানি হচ্ছে, এটা আমাদের জন্য একটা আশার বাণী আর কি, যে এতে রপ্তানির মাধ্যমে আমাদের অর্থনৈতিক চাকা সচল হবে। দেশের দ্বিতীয় বৃহত্তম এই স্থলবন্দর দিয়ে ভারত থেকে নিত্যপণ্য আমদানি হয়। বাংলাদেশ থেকে ঝুট কাপড়, প্লাস্টিকের ক্যারেট, রাইস ব্র্যান্ড তেল সহ বিভিন্ন ধরনের পণ্য রফতানি হতো, কিন্তু পণ্য আমদানিতে ভারতীয় ব্যবসায়ীদের অনীহার কারণে রফতানির পরিমাণ দিন দিন কমে আসছে। যে পরিমাণ আমাদের ইম্পোর্ট হইতো সেম পরিমাণ আমাদের এক্সপোর্টও হইতো। দীর্ঘ 6 মাস পর আমাদের আবার এক্সপোর্ট শুরু হয়েছে। এক সময় এই হিলি শুল্ক বন্দর হতে চিটাগুড়, পাট এবং চিপস অনেক পণ্য রপ্তানি হতো, কিন্তু অনেক দীর্ঘদিন বন্ধ থাকার পর ইদানিংকালে আবার রপ্তানি শুরু হয়েছে। বিগত সময় কদিন ধরে রপ্তানিটা হচ্ছে। এই ধারা যদি অব্যাহত রাখতে হয় তাহলে বাংলাদেশ সরকার বা ইন্ডিয়ান সরকারের সঙ্গে আলোচনায় এটার সমন্বয় করে এবং আন্তরিকতার মধ্য দিয়েই এই ধারা অব্যাহত রাখা সম্ভব। রফতানির উদ্দেশ্যে 29 টন সুপারি হিলি বন্দরে আনা হলেও সীমান্তের ওপারে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা না থাকায় বিল অফ এন্ট্রি দাখিল করেও তা বাতিল করা হয়েছে। অন্যদিকে 1,26,000 মার্কিন ডলার মূল্যের 120 টন অপরিশোধিত রাইস ব্র্যান্ড তেল রফতানির অপেক্ষায় বন্দরে আটকা পড়ে আছে। সরকার রাইস ব্র্যান্ড ক্রুড অয়েল রপ্তানিকে একটি মানে সত্যযুক্ত পণ্যে অন্তর্ভুক্ত করেছেন রপ্তানির ক্ষেত্রে। তো সেই সত্য প্রতিপালন হয়েছে কি না এ ব্যাপারে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে একটি পত্র প্রেরণ করেছি। বাণিজ্য মন্ত্রণালয়ের ভিত্তিপত্র পাওয়ার সাপেক্ষে আমরা সেই পণ্য চালানটির পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে পারব। হিলি স্থলবন্দরে আমদানির পাশাপাশি রফতানি বাণিজ্য সম্প্রসারণে সরকারের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। সরকারি বাহিনী, বেদুইন মিলিশিয়া ও স্থানীয় দ্রুত যোদ্ধাদের ত্রিমুখী সংঘর্ষে ভয়াবহ দক্ষিণ সিরিয়ার পরিস্থিতি। রোববার থেকে শুরু হওয়া লড়াইয়ে এখন পর্যন্ত 203 জনের প্রাণ গেছে। এর মধ্যে 93 জনই সরকারি বাহিনীর, বাকিরা বেদুইন এবং দ্রুজ সম্প্রদায়ের। তথ্যটি জানিয়েছে সিরিয়ার বিষয়ক পর্যবেক্ষক সংস্থা SOHR। যুদ্ধবিরতি উপেক্ষা করে এখনও থেমে সংঘর্ষ চলছে সুয়েইদার বিভিন্ন স্থানে। ক্ষতিগ্রস্ত শহরটির গুরুত্বপূর্ণ সব এলাকা বন্ধ, প্রবেশ পথ আটকা পড়া। সেনা সদস্যদের উদ্ধারে হামা এবং হোমস প্রদেশ থেকে আরও সেনাবহর পাঠাচ্ছে প্রশাসন। বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা অঞ্চলটিতে যুদ্ধবিরতি ঘোষণা করেছে সিরিয়া প্রশাসন, অথচ সংঘাত কবলিত এলাকাতেই হামলা চালাচ্ছে ইসরায়েল। সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়কে রক্ষায় অভিযান জানিয়েছে তেল আবিব। দক্ষিণাঞ্চলীয় শহর সুয়েইদা দ্রুজ সম্প্রদায়ের সবচেয়ে বড় আবাস। বরাবরই তাদের সুরক্ষা নেতানিয়াহু প্রশাসন সোচ্চার। লেবাননে হিজবুল্লাহ সদস্যদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। প্রাণ গেছে কমপক্ষে 12 জনের, তাদের মধ্যে 5 জনই হিজবুল্লাহ সদস্য বলে জানা গেছে। মঙ্গলবার উত্তরাঞ্চলীয় বেকা উপত্যকা এবং পূর্বাঞ্চলীয় বালবেক শহরে চালানো হয় এই হামলা। টার্গেট করা হয় অঞ্চলগুলোতে অবস্থিত হিজবুল্লাহর ঘাঁটি, অস্ত্রাগার, প্রশিক্ষণ কেন্দ্র সহ শরণার্থী ক্যাম্প। IDF এর দাবি, স্থানগুলো ব্যবহার করে ইসরায়েলের হামলা পরিকল্পনা করছিল হিজবুল্লাহর এলিট বাহিনী রাদওয়ান ফোর্সের সদস্যরা। নভেম্বরে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি কার্যকর হলেও তা উপেক্ষা করে লেবাননের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে আসছে তেল আবিব। চুক্তির শর্ত ভেঙে এখনও দেশটি দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করেনি IDF।